আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা যে সাধারণ গণিত বিষয়টার দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি, অধ্যায়টার নাম হচ্ছে সেট ও ফাংশন। আজকে হচ্ছে এটা লেকচার 9। আমাদের কিন্তু সেট ও ফাংশন অধ্যায়টাতে দুইটা অনুশীলনী, এর মধ্যে আমরা লেকচার 1 থেকে 6 এইগুলার মাধ্যমে 2.1 শেষ করছি। তারপর হচ্ছে 7, 8 আর আজকে 9, এই তিনটার মাধ্যমে আমাদের 2.2 শেষ হয়ে যাবে। তাহলে যারা আগের লেকচারগুলো মিস করছো, অবশ্যই কমেন্টের লিঙ্ক থেকে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে লেকচারগুলো দেখে নিবা। সবগুলো লেকচার যদি তুমি ভালো করে দেখে নাও, তাহলে অধ্যায়টা কিন্তু তোমার ভালো করে আয়ত্তে চলে আসবে এবং তোমার সর্বোচ্চ উপকার হবে। তাইলে আজকে আমরা লেকচার 9 এই অধ্যায়ের শেষ লেকচার, ঠিক আছে? এরপরে হয়তো কিছুদিন যাওয়ার পরে তোমাদের জন্য রিভিশন ক্লাস প্লাস ইম্পর্টেন্ট এমসিকিউ সম্বলিত ক্লাস এবং সিকিউ সম্বলিত ক্লাস আপলোড করা হবে। আগে তোমরা সবগুলো অধ্যায় শেষ করো। আমরা তো সব অঙ্ক করেই দিচ্ছি, উদাহরণ থেকেও কিন্তু করে দিচ্ছি, এবং উদাহরণের কিছু অঙ্ক যেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করলে ভালো, সেগুলো হয়তো করে দিচ্ছি না। একদম যদি উদাহরণের সব অঙ্ক করে দেওয়া হয়, তাহলে তোমাদের নিজেদের কিন্তু সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে না। কিছু সহজ উদাহরণ নিজেকে করতে হবে। এছাড়া অনুশীলনী সব করে দেওয়া হচ্ছে, তো তোমার দায়িত্ব হচ্ছে এগুলা যথাসময়ে রিভিশন দেওয়া। তাহলে আজকে কিন্তু আমাদের 2.2-র শেষ ক্লাস। আজকের ক্লাসটার মাধ্যমে সেট ও ফাংশন অধ্যায়টার অধ্যায় ভিত্তিক লেকচারগুলো শেষ হয়ে যাবে। 9টা লেকচারের মাধ্যমে 2.1 থেকে 2.2-র লাস্ট অঙ্কটা পর্যন্ত কিন্তু সলভ হয়ে যাচ্ছে। কিছুদিন পরে অন্যান্য অধ্যায় শেষ হওয়ার পর আমাদের রিভিশন ক্লাস এবং সিকিউ এমসিকিউর স্পেশাল ক্লাসগুলো আপলোড হবে। তো যাই হোক, তো আমাদের আজকে লেকচার 9 আমরা কিন্তু উদাহরণ 23 2.2 অনুশীলনের আগে যে উদাহরণ 23 আছে, এটা অনেক ইম্পর্ট্যান্ট এবং সেই জন্য আমি করে দিচ্ছি। কারণ একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমাদের না করে দিলে অনেকের জন্য এটা একটু কঠিন লাগবে। তো এটার সলিউশনটা কি হবে দেখো। আমাদেরকে একটা ফাংশন দিয়ে দিছে y এর মাধ্যমে, f অফ y সমান এইটা। তাহলে তোমাকে যদি বলে যে f অফ 7 কি হবে, তাহলে যেই যে জায়গায় y আছে সেই জায়গায় তোমাকে 7 লিখতে হবে। তো আমাদের কি বলছে, f অফ 1/y সমান f অফ 1 মাইনাস y দেখাইতে। তাহলে আমরা বাম পক্ষের রাশিটা ক্যালকুলেশন করার জন্য y এর পরিবর্তে কি লিখব? এই যে f অফ 7 হইলে যেমন y এর পরিবর্তে 7 লিখতে হয়, f অফ 1/y পাওয়ার জন্য y এর পরিবর্তে 1/y লিখতে হবে। আর ডান পাশেরটার জন্য y এর পরিবর্তে ব্র্যাকেটের ভিতরে কি আছে, 1 মাইনাস y, ঠিক আছে? তাহলে বাম পাশেরটা আগে আমরা বের করি, পরে ডান পাশেরটা বের করব। তোমরা নিজেরা অতিরিক্ত হিসাবে দেওয়া আছে f অফ y সমান এইটা, দেখাতে হবে যে এইটা সমান এইটা, এগুলো তোমরা নিজেরা লিখে নিবা। আমি ক্যালকুলেশনটা শুধু করে দিচ্ছি। তাহলে বাম পাশে আমাদের কি দরকার, f অফ 1/y মানে কি, মানে হচ্ছে y এর পরিবর্তে বা যেই জায়গায় y আছে সেই জায়গায় 1/y লিখতে হবে। তাহলে লিখো, এই যে 1/y হোল কিউব মাইনাস 3 ইন্টু 1/y এর কি হোল স্কোয়ার, পরে কি প্লাস 1, নিচে কি হবে 1/y ইন্টু 1 মাইনাস 1/y। যে জায়গায় y ছিল সেই জায়গায় ব্র্যাকেটের ভিতরের 1/y বসায় ফেলছি। এখন আমরা ক্যালকুলেশন আগে গেলেই বাম পক্ষের একটা সরলকৃত আকারে চলে আসবে। তোমরা তো জানো এভাবে হোল কিউব করলে উপরে 1 এর কিউব করলে 1 আর নিচে আসবে y কিউব। এই জায়গায় হবে কি 3 ইন্টু 1/y স্কোয়ার, পরে আছে কি প্লাস 1, নিচে কি হবে, নিচে ইচ্ছে করলে গুণও করে দিতে পারো, যদি গুণ করো তাতেও হবে, এইভাবে রাখলেও হবে। নিচে এখানে আছে কিন্তু আমাদের 1/y গুণ করলাম না, ব্র্যাকেটের ভিতরে আমরা লসাগু করে দিলাম। তাহলে y উপরে হবে কি, এই লসাগু সিম্পল বুঝতে পারবে। ওকে,
এখন আমরা উপরে লসাগু করতেছি। উপরে লসাগু করলে কি হবে ওয়াই কিউব, উপরে লসাগু হবে ওয়াই কিউব, এই জায়গায় হবে 1 - 3y, আর এই জায়গায় ওয়াই কিউব, তো 1 মানে আমাদের এখানে ওয়াই কিউবই হবে। নিচে লসাগু কি, নিচে লসাগু না, নিচে তো গুণ হবে, ওয়াই ওয়াই গুণ কইরা ওয়াই স্কোয়ার, আর উপরে থাকবে কি ওয়াই মাইনাস 1। এখন এই ধরনের ভগ্নাংশ আমরা সরল করতে পারি। উপরে যা আছে এই যে বড় দাগ, এটা কিন্তু আমাদের বড় দাগ, বড় দাগের উপরে যা আছে সেটা লিখব, 1 - 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব ইন্টু কি হবে ওয়াই স্কোয়ার, আর নিচে কি এটা উল্টে যাবে তাই না, নিচে হবে কিন্তু আমাদের ওয়াই মাইনাস 1। পরে দেখো যদি কাটাকাটি করো, তোমার কিন্তু এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কিউব, তার মানে এই জায়গায় একটা ওয়াই থাকবে, আর এখানে যা আছে তাই। তার মানে আমি এটাকে লিখতে পারি 1 - 3y প্লাস ওয়াই কিউব, আর নিচে কি ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। এটা আমাদের বাম পক্ষের যে জিনিসটা দেওয়া আছে f(1/y) সেটা বের করে রাখলাম। এখন আমরা কি করব, ডান পক্ষেরটা ক্যালকুলেশন করব। ডান পক্ষের জন্য আমাদের কি দরকার, দরকার কিন্তু আমাদের f(1 - y)। f(1 - y) কি হবে, ওই যে এখানে y এর পরিবর্তে আমাদেরকে 1 - y লিখতে হবে। তাহলে y এর পরিবর্তে যদি 1 - y লিখো তাহলে তোমার কি হবে, এই যে এখানে লিখতে হবে 1 - y হোল কিউব, তারপরে কি -3 ইন্টু 1 - y হোল স্কোয়ার, তারপরে আছে +1, নিচে কি y এর পরিবর্তে আবার 1 - y, এইখানেও আবার y এর পরিবর্তে 1 - y। যদি লিখতে বা ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে পারো। তাহলে 1 - y এর পরিবর্তে 1 - y। এখন যদি ক্যালকুলেশন আগে যাও, উপরে কিন্তু এই যে a - b হোল কিউবের সূত্র, এটা তো আমরা পারি তাই না, a - b হোল কিউবের সূত্র, এগুলো কিন্তু তোমাদের ক্লাস 8 এ ছিল, আবার তৃতীয় অধ্যায়েও আছে, তৃতীয় অধ্যায়েও আছে। তাহলে a - b হোল কিউবের সূত্র অনুযায়ী একবার লিখে ফেলতেছি, a কিউব মানে 1 কিউব, 1 কিউব করলে তো 1ই হয়, -3 ইন্টু 1, আচ্ছা একটু লিখে দিই, অনেকের হয়তো মনে নাই, 1 কিউব -3 ইন্টু 1 ইন্টু 1 স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু 1 ইন্টু ওয়াই স্কোয়ার, পরে কি হবে -y কিউব, তারপরে কি -3 ইন্টু 1 - y হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার সূত্র কিন্তু আমরা জানি, তাহলে 1 - 2y প্লাস ওয়াই স্কোয়ার, পরে লাস্টে কি আছে +1। নিচে কি দেখো এই জায়গায় কিন্তু আমাদের আছে 1 - y, আর এই জায়গায় যদি ব্র্যাকেট উঠাই ফেলো 1 - 1 প্লাস y এরকম আসে। এরপরে যদি আমরা উপরেরটাকে ক্যালকুলেশন করতে থাকি, এই জায়গায় আমরা লিখতে পারি 1 - 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এই জায়গায় যদি -3 দ্বারা গুণ করো, -3 প্লাস 6y মাইনাস 3y স্কোয়ার প্লাস 1। নিচে কি হবে, যে এই 1 কিন্তু কাটাকাটি চলে যাবে, বুঝছো, এই যে ওয়াইটাকে আগে লিখে ফেলি, y ইন্টু 1 - y। দেখো সহজেই a - b হোল কিউবের সূত্র বসাইলাম, এখানে a - b হোল স্কোয়ারের সূত্র বসাইলাম, লাস্টে আছে +1। পরে এখানে যদি সরল টরল করো, নিচে আমাদের তো এটার মতোই চলে আসছে, সমস্যা নেই, একটা মাইনাসের ব্যবধান আছে, এটা মিলে যাবে। নিচে কিন্তু y ইন্টু 1 - y। উপরে কত দেখো, উপরে যদি আমরা এখানে সরল করি, এখানে পাওয়ার, আচ্ছা ছোট থেকে বড় এই পাওয়ারে আছে, তাহলে ফার্স্টে সংখ্যা দেখো, আমাদের সংখ্যা কত, এই যে এখানে আছে 1, এখানে আছে 1, 1 1 মিলে 2, আর এখানে আছে -3, তার মানে আমাদের থাকে হচ্ছে -1। তারপরে y এর ব্যাপারটা দেখো, y আছে এখানে 3টা y মাইনাসের আর 6টা y প্লাসের,
তার মানে আমাদের থাকবে কি, আমাদের থাকবে কিন্তু প্লাস 3y। ওকে, এরপরে দেখো যদি তুমি ওয়াই স্কোয়ারের ব্যাপারটা দেখো, 3y স্কোয়ার আবার মাইনাসের 3y স্কোয়ার, ওয়াই স্কোয়ারগুলো কাটাকাটি চলে যাবে। ওয়াই কিউবের কি অবস্থা, ওয়াই কিউব আমাদের এই যে শুধু এক জায়গায় আছে মাইনাস ওয়াই কিউব। এখন এখানে তো প্লাসের 1 দিয়ে আর এখানে মাইনাসের 1 দিয়ে, তাহলে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই না, উপর থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব। নিচের দিকে যদি একটা মাইনাস কমন নাও, এই ওয়াইটা গুণ আছে গুণই থেকে যাবে, ওইটার দিকে মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস 1 হবে। এখন তুমি যদি মাইনাস মাইনাস বাদ দাও, এই মাইনাস মাইনাস যদি বাদ দাও তাহলে হয় 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব। নিচে কি আসে y ইন্টু ওয়াই মাইনাস 1। তাইলে দেখো আমাদের হচ্ছে বাম পক্ষে এরকম আসলো, ডান পক্ষেও সেম জিনিস আসছে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটি কিন্তু আমাদের দেখাইতে বলছে, দেখানো হলো। তাহলে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, বিভিন্ন সময় স্কুলের পরীক্ষায় প্লাস বোর্ড পরীক্ষায় আসে। ফাংশন অফ ওয়াই দিয়ে দিছে, নর্মালি এক্স এর মাধ্যমে দেওয়া থাকে, ওয়াই এর মাধ্যমে দেওয়া আছে, আমাদের সমস্যা নাই। বামপক্ষে এফ অফ 1/y দরকার, তাইলে ওয়াই এর পরিবর্তে 1/y বসায়া লসাগু করলাম, ক্যালকুলেশন করলাম, এরকম আসলো। ডান পাশে এফ এর ভিতর 1 মাইনাস ওয়াই, আমরা ওয়াই এর পরিবর্তে 1 মাইনাস ওয়াই বসায়া ক্যালকুলেশন করলাম, তাইলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল। এরপর দেখো আমরা একটা কাজ সম্পাদন করব। তোমাদের বইয়ে যে অনুশীলনী 2.2 এর আগে বেশ কতগুলো কাজ আছে, এর মধ্যে এটা একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, এছাড়া আরও অনেকগুলো আছে অনেক সহজ, ওই সবগুলো করে দিলে তো তোমাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে না, সেই জন্য এটা সহজ, এর মধ্যে একটু ইম্পর্টেন্ট বেশি, সেই জন্য এই ম্যাথটা করে দিচ্ছি, ঠিক আছে। আগের লেকচারে কিন্তু এই ধরনের আমরা অঙ্ক করছি, বাট এটা আজকে একটু অন্য আরেকটা নিয়মে করে দিব। আগের দিনগুলোতে আমরা কি করছিলাম, এই যে অন্যয় বের করার জন্য আমরা কার্তেশীয় গুণজ বের করছিলাম, পরে যে শর্ত দেওয়া ছিল সেটা দিয়ে বাইচে নিছিলাম। আজকে যে কাজটা করব ভিন্ন আরেকটা ভাবে, সেটা তাহলে দেখো এটার সলিউশনটা কি হবে। আমাদের এইখানে এস অন্যয়টা দিয়ে দিছে, অন্যয় তো আমরা জানি অন্যয়ের সদস্যগুলো ক্রমজোড় আকারে থাকে। কিভাবে থাকে, ক্রমজোড়, ক্রমজোড়ের প্রথম উপাদানটা এক্স, দ্বিতীয় উপাদানটা ওয়াই, এক্স এবং ওয়াই দুইটাই কিন্তু এ সেট থেকে আসতেছে, এক্স এবং ওয়াই দুইটাই কোথায় আছে, এ সেটে আছে, এ সেটটা আমাদেরকে আলাদা করে দিয়ে দেওয়া আছে, বুঝতে পারছো। একটা অন্যয় যার উপাদানগুলো ক্রমজোড়, সদস্যগুলো ক্রমজোড়, প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই, এক্স এবং ওয়াই দুইটারই উৎস এ সেট, এটা হচ্ছে এদের মধ্যকার সম্পর্ক, এ সেটটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে। তারপর বলছে ডোম এস ও রেঞ্জ এস নির্ণয় করো। আমরা আগে অন্যটা বের করব, তারপর তার ডোমেন এবং রেঞ্জ বের করব। আমরা গত লেকচারে অন্য একটা নিয়মে করছিলাম, মনে আছে, কার্তেশীয় গুণজ বের কইরা পরে আমাদের শর্ত অনুযায়ী আমরা বাইচে নিছিলাম। তাহলে আজকে একটা ভিন্নভাবে করি, তাহলে দুইটা নিয়মই তোমাদের শেখা হয়ে গেল, পরে যেটা সহজ লাগবে তোমরা সেটা ফলো করলা। দুইটা উপায় জানা থাকলে তো তোমার জন্য বেস্ট বা ইজিয়েস্ট ওয়েটা চুজ করতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা একটু কোশ্চেনটা উঠাই নিচ্ছি। এস অন্যয়টা আছে কি, এস অন্যয়ের উপাদানগুলা ক্রমজোড়, ক্রমজোড়ের প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই দুইটাই কোত্থেকে আসতেছে, এ সেট থেকে আসতেছে, দুইটাই এ সেটে আছে বা বিলংস টু দ্য সেট এ, এবং ওদের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1। ওকে, এখানে এ সেট তো আমাদেরকে দিয়ে দিচ্ছে, এ সেটের মধ্যে কি কি আছে দেখো, -3 আছে, -2 আছে, -1 আছে আর 0 আছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে শর্তটা দিয়ে দিচ্ছে, শর্তটা ব্যবহার কইরা এক্স এবং ওয়াই এর ক্রমজোড় তৈরি করব। দেখো অন্যটির শর্তটা কি দিয়ে দিছে, আমাদেরকে শর্তটা দিয়ে দিছে কিন্তু এই যে এইটা y মাইনাস এক্স ইকুয়াল টু 1, y মাইনাস এক্স ইকুয়াল টু 1। তুমি এখান থেকে ইচ্ছা করলে কিন্তু y সমান লিখতে পারো এক্স প্লাস 1, তাই না। মাইনাস এক্সটাকে যদি ওই পার নিয়ে যাও তাইলে তো এক্স প্লাস 1 হয়ে যায়। এখন আমরা এই যে সেট থেকে এ সেট থেকে
এক্স এর একটা একটা করে মান বসায় ওয়াই এর মানগুলো বের করি। তোমাকে তো বলছি যে এক্স এর উৎস হচ্ছে এ সেট, ওয়াই এর উৎস এ সেট, বাট যে কোনো একটা বসায় বাকিটা বের করতে হবে। এখন প্রত্যেক এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ মানে কি, এক্স এর মানগুলা এ সেট থেকে নিব, এর জন্য ওয়াই এর মান নির্ণয় করি। ওয়াই এর মানগুলো আমরা যদি নির্ণয় করি তাহলে দেখো কেমন আসবে। আমরা একটা তালিকা তৈরি করব। আমরা কি তৈরি করব? একটা তালিকা। তালিকাতে আমরা এক্স বসাবো, ওয়াই এর মানগুলো পাবো। ওয়াই এর মান বের করার সূত্র কি? এক্স এর সাথে 1 যোগ, এখানে শুধু ওয়াই লিখলে হবে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 লিখলে হবে। ওকে, এক্স এর মান এ সেট থেকে বসাবো। কয়টা মান আছে দেখো, -3, -2, -1, 0। তাহলে আমরা এখানে নিলাম -3, -2, 1, আর একটু -3, -2, -1, 0। ওকে, এক্স এর মান তুমি যদি -3 বসাও, -3 সাথে যখন 1 যোগ করবে, এই যে -3 সাথে যখন 1 যোগ করবা তোমার চলে আসবে উত্তর -2, এই জায়গায় বসবে -2। তারপর যদি -2 বসাও, -2 সাথে 1 যোগ করলে -1। যদি -1 বসাও, -1 এর সাথে 1 যোগ করলে 0 আসবে। তারপর যখন 0 বসাবা, 0 সাথে 1 যোগ করলে কিন্তু 1 আসে। তাইলে আমরা কিন্তু এক্স এর এই 4টা মানের জন্য এস এর টিকা, এক্স এর এই 4টা মানের জন্য প্রদত্ত যে শর্ত সেটা ব্যবহার করে ওয়াই এর এরকম 4টা মান পাইছি। তাহলে আমাদের এখন ক্রমজোড়গুলো কি হবে? ক্রমজোড়গুলো হবে কিন্তু এই যে এক্স কমা ওয়াই। সুতরাং ক্রমজোড়গুলো হচ্ছে এগুলো কি হবে? এই যে আগে লিখতে হবে এক্স, পরে লিখতে হবে ওয়াই। তার মানে তোমার হবে -3, -2, তারপরে -2, -1, তারপরে হচ্ছে -1, 0, আরেকটা কি 0, 1। এখন তুমি কি সবগুলা ক্রমজোড় নিতে পারবা কিনা? কারণ তোমার এক্স এর মান তো এ থেকে আমরা নিছি, ওয়াই এর মানগুলো কিন্তু এ সেটে থাকতে হবে, ওয়াই এর মানগুলো এ সেটে থাকতে হবে। এখন ওয়াই মানে যে পরের অংশটা, পরের অংশে সবগুলা কি এ সেটে আছে? এক্স এর মান তো আমরা এ সেট থেকেই বসাইছি, সুতরাং এক্স এর মান নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। ওয়াই এর মান এটা কি এ সেটে আছে? -2 আছে, -2 আছে। -1 কি আছে? হ্যাঁ আছে। 0 সেইটাও আছে, কিন্তু এই যে 1 লাস্টের ক্রমজোড়টার দ্বিতীয় উপাদান 1 কিন্তু এ সেটে নাই। -1 আছে কিন্তু প্লাসের 1 নাই। তার মানে এইটা আমরা নিতে পারতেছি না, এটা আমরা কি করতে পারতেছি না, নিতে পারতেছি না। কারণ কি, যে 1 যে এ সেটে নাই, সেজন্য 1 আছে এমন ক্রমজোড়টা আমরা কি করতে পারবো না, এস অন্যটার মধ্যে নিতে পারবো না। বুঝতে পারছো? তাহলে তুমি এরকম লিখে দিতে পারো, যেহেতু এই যে 1 নট বিলংস টু এ, 1 যেহেতু এতে নাই, সেহেতু 1 আছে এমন ক্রমজোড়টা কি 0, 1, সেটা হবে কি নট বিলংস টু এস। তাহলে এসে আমরা যে 4টা ক্রমজোড় পাইছি এর মধ্যে লাস্টেরটা নিতে পারতেছি না, বাকি সবগুলো কিন্তু নেওয়া যাচ্ছে। তাহলে আমরা বাকিগুলা নিয়ে এস অন্যটা গঠন করব। তাহলে আমাদের অন্যয় গঠন করা শেষ, বাট প্রশ্নে চাইছে কি, প্রশ্নে চাইছে ডোম এস আর রেঞ্জ এস। ডোম এস কিভাবে পাবো? ওই যে এস অন্যের প্রথম উপাদানগুলা নিয়ে, ক্রমজোড় যে তাদের প্রথম উপাদানগুলা -3, -2, -1, -3, -2, -1। আর রেঞ্জ এস কিভাবে তৈরি হবে? দ্বিতীয় উপাদানগুলা নিয়ে, সদস্য ক্রমজোড়গুলা দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট। ডোমেন একটা সেট, রেঞ্জও কিন্তু ভিন্ন আরেকটা সেট। ওকে, তাহলে রেঞ্জ হবে এখানে আমাদের -2, -1, 0, -2, -1, 0। তাহলে আমরা এস অন্যটা তৈরি কইরা সেটা ডোমেনও বের করে ফেলছি, রেঞ্জও বের করে ফেলছি। যেগুলো দেওয়া আছে সেগুলো উঠাইলাম, তারপর শর্তটা উঠাইলাম, এক্স এর মান এস এর টিকা, ওয়াই এর মান এস এর টিকা। তাহলে আমরা এক্স এর মান নিয়ে ওয়াই এর মান বের করলাম,
ক্রমজোড় গঠন করলাম, চেক করলাম এক্স এর মানটা তো এতই নিচ্ছি, ওয়াই এর মানগুলো এ সেটে আছে কিনা। দেখতে পাইলাম একটা ওয়াই এর মান এ সেটে নাই, সেজন্য ও আছে এমন ক্রমজোড়টাকে আমরা মন খারাপ হইলো কিছু করার নাই নিতে পারতেছি না। তাহলে 4টা ক্রমজোড় বানানো যাচ্ছে, একটা গ্রহণযোগ্য নয়, বাকি 3টা নিয়ে অন্যটা বানাইলাম। প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট ডোমেন, দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট রেঞ্জ। তাহলে আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। এরপর দেখো আমরা বইয়ের 2.2 এর 21 নম্বর অঙ্কটা সলভ করব। এখানে আমাদেরকে একটা সৃজনশীল কোশ্চেন দিয়ে দিছে, ঠিক আছে। অনুশীলনী 2.2 এর 21 নম্বর। সার্বিক সেট ইউ দিয়ে দিছে। ইউ কি? ওই রকম এক্স যে এক্স গুলা স্বাভাবিক সংখ্যা থেকে আসবে এবং এক্স গুলা বিজোড় সংখ্যা। তারপরে এ একটা সেট দিয়ে দিছে, বি একটা সেট দিয়ে দিছে, সি একটা সেট দিয়ে দিছে। তো আমাদের ক নঙে কি? এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বরে আমাদের শুধু এ সেট নিয়ে কাজ করবার। তাইলে আমি কটা আগে যদি সলভ করি, তাহলে দেখো আমাদের ক নাম্বারটা কি হবে। ভালো করে নাম্বার দিবা যেন টিচার দেখতে পারে যে তুমি এখানে ক নাম্বারটা আনসার করছো। তাহলে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটটা যদি এখানে একটু উঠে নাও, এ সেট হচ্ছে ওই রকম এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এবং শর্ত কি? শর্ত হচ্ছে 2 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 7। তুমি এটাকে কথাও লিখে নিতে পারো। এ সেটের উপাদানগুলি হবে এমন স্বাভাবিক সংখ্যা যেগুলো 2 এর সমান বা বড় এবং 7 এর সমান বা ছোট। আবার এত কথা না লিখা ছোট বাচ্চাদের মতো একটু তো বড় হচ্ছে, তাই না? সেটাও করতে পারো। আমরা জানি এন কি বলো তো? এন সেট কিন্তু আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট এন এর মধ্যে কি কি আছে। 1 2 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে আমাদের এন সেটের মধ্যে আছে। তাহলে আমাদের এ সেটের উপাদানগুলো কি? 2 এর সমান বা বড় এবং 7 এর সমান বা ছোট। লিখে নিতে পারো বা সরাসরি লিখে ফেললে হবে। আচ্ছা, প্রথম আমি একটু লিখে দিই। এ সেটের উপাদানগুলো এমন স্বাভাবিক সংখ্যা এই যে এন থাকার কারণে স্বাভাবিক সংখ্যা যাদের মান 2 এর সমান হইতে পারে বা বড় হইতে পারে এবং 7 এর সমান বা ছোট, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এ সেটটা লিখে ফেলতে পারবো। কোনগুলো আসবে? আমাদের এই যে এটা আসবে না, কারণ এটা 2 এর সমান বা ছোট না। মানে মোট কথা তোমার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আসবে। সিম্পল জিনিস, এত ব্যাখ্যা করার কিছু নাই। 2 এর সমান বা বড় থেকে 7 এর সমান বা ছোট। তার মানে তোমার এ সেটের ভিতরে কি আসবে? 2, তারপরে কি 3 4 5 6, 7। তাতে কিন্তু আমাদের ক নাম্বারটা শেষ। স্বাভাবিক সংখ্যা 2 এবং 7 এর অন্তর্ভুক্ত আর কি, 2 এবং 7 সহ ওরা নিজেরও আছে। তাহলে ক নং আমরা সবাই বুঝতে পারছি। তারপর খ নাম্বার কি বলছে? খ নাম্বার কিন্তু আমাদের এই যে এ প্রাইম লাগবে। এ প্রাইমটা আমরা এখানে বের করে নিই, তো জায়গা লাগবে অনেক। খ নাম্বারে আমাদের কি লাগবে? এ প্রাইম। এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে এ এর পূরক সেট, ইউ মাইনাস এ বা ইউ বাদ এ। তাহলে ইউ তো লাগবে। ইউ কি? ওই যে আমাদের সার্বিক সেট ইউর পরিচয় কি দিয়ে দিছে বলো? ইউ হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা, ঠিক আছে। ওরকম বিজোড় সংখ্যা কোনগুলা? তার মানে তোমার 1 3 5 7 9 11 13 এগুলো নিতে হবে। তাহলে তোমার ইউ কিন্তু একটা অসীম সেট হবে। কেন? ওই যে 1 3 5 7 9 11 13 15 এগুলো আসবে, তো অসীম সেট হবে। ইউ পাইলাম। এ তো ক নাম্বার থেকে আমরা ইউজ করতে পারবো।
তাহলে এ প্রাইম কি হবে? সুতরাং এ প্রাইম কিন্তু আমাদের ইউ বাদ এ, ইউ থেকে এর গুলা বাদ যাবে। ইউ থেকে কোনগুলো বাদ যাবে? এরগুলা। এরগুলো মানে কি 2 3 4 5 6 7 বাদ। 2 তো নাই, বাদ দিবা কিভাবে? 3 বাদ, 5 বাদ, 7 বাদ। তাহলে ইউ বাদ এ কি 2 থেকে 7 পর্যন্ত বাদ দেওয়ার কথা, বাট যেগুলো নাই এগুলো তার বাদ দেওয়ার প্রশ্নে আসে না, যেগুলো আছে সেগুলো বাদ যাবে। 3 5 7 বাদ যাবে। তার মানে আমাদের এ সেটের মধ্যে থাকবে 1, 9, 11, 13, 15 এগুলো এ সেটের মধ্যে থাকবে। তারপর কি দরকার দেখো, আমাদের কিন্তু এ প্রাইম হয়ে গেল, সি লাগবে, বি লাগবে। এ প্রাইম বের করতে বলছে, আমরা বের করে ফেলছি। ক্ষয়ের একটা অংশ হয়ে গেছে, ইচ্ছা করলে তুমি এখানে একটা আনসার লিখে দিতে পারো। ক্ষয়ের কিন্তু আরও অংশ আছে, সেই জন্য তোমার সি সেট লাগবে, বি সেট লাগবে। সি সেট, বি সেট দুইটাই লাগবে। বি সেট কি? স্বাভাবিক সংখ্যা যেগুলো 3 এবং 6 এর মধ্যবর্তী। 3 এবং 6 এর মধ্যবর্তী। খ নং কিন্তু আমরা করতেছি, আমরা কিন্তু খ নং এর কন্টিনিউশন। বি সেটে আছে ওই রকম এক্স যেগুলা স্বাভাবিক সংখ্যা এবং 3 থেকে 6 এর মধ্যে। thrice less than x less than 6। আমরা তো একটু আগে স্বাভাবিক সংখ্যার সেট লিখে রাখছিলাম, তাই না? এটার ভিতরে কি কি আছে সবাই এটা বুঝবে। সিম্পল জিনিস, অঙ্কটা অনেক সহজ। 3 এর থেকে বড়, 6 এর থেকে ছোট। তার মানে শুধুমাত্র তোমার 4 আসবে আর 5 আসবে। কি কি আসবে? 4, 5। তাতে তোমার বি সেট পাওয়া হয়ে গেল। এবং সি সেটের কি শর্ত দেওয়া আছে? আমাদের সি সেটের শর্ত দিয়ে দিচ্ছে x belongs to n এবং x square greater than 5, x cube less than 130। x square greater than 5, x cube less than 130। ওরকম x such that x belongs to n এবং x square greater than 5 এবং x cube less than 130। আবার দেখে নাও, পৃষ্ঠা বদল করলে তো অনেক সময় ভুল ওঠানো হয়ে যায়। x স্কয়ার 5 এর থেকে বড়, x কিউব 130 থেকে ছোট। x স্কয়ার 5 এর থেকে বড়, x কিউব 130 থেকে ছোট। আমাদের দরকার কিন্তু c বাদ b। আচ্ছা, আগে আমরা এটা বের করে নিই। এখন x এর মান n থেকে বসাইতে হবে। n এর ভিতরে কি কি আছে? 1 2 3 4 5 6 7 এগুলা। তাহলে x এর মান 1 বসাইলে লাভ নাই। x এর মান 1 নিলে তোমার 1 এর বর্গ তো 1 এই 5 এর থেকে বড় হবে না। x এর মান যদি 2 নাও, তাতে 2 এর বর্গ 4, সেটা হবে না। 3 দিয়ে শুরু করতে হবে। x = যদি 3 হয়, x = 3 হলে x স্কয়ার সমান হবে 9 গ্রেটার দেন 5 এবং x কিউব কত? আমাদের 3 কিউব কিন্তু 27, তাহলে সেটা 130 থেকে ছোট। তার মানে x = 3 আমরা গ্রহণ করতে পারবো। x = যদি 4 নাও, তাহলে x স্কয়ার আসবে 16। 16 5 এর থেকে বড়, ঠিকই আছে, প্রথম শর্ত মানে। তারপর x কিউব কত? 64, তাই না? 4 এর কিউব তো 64, 64 130 থেকে ছোট, এটাও শর্ত মানে। তারপর তুমি যদি x = 5 নাও, x = 5 নিলে x স্কয়ার হবে 25, 5 এর থেকে বড়, এবং x কিউব কত? 5 কিউব কত? 125, 130 থেকে ছোট। তার মানে x এর মান 3 গ্রহণযোগ্য, 4 গ্রহণযোগ্য, 5 গ্রহণযোগ্য। এরপরে কিন্তু তুমি যদি 6 নাও, বর্গের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু কিউবের ক্ষেত্রে 6 এর কিউব কিন্তু 216, সেটা কিন্তু 130 থেকে ছোট হবে না, তাহলে দরকারই নেই। সুতরাং x এর গ্রহণযোগ্য মান কি কি? x এর গ্রহণযোগ্য মানগুলো হচ্ছে, আমরা কি কি নিতে পারতেছি? 3, 4, 5।
তাইলে আমাদের সি সেটের মধ্যে কিন্তু আসবে 3 4 5। এরপর বিও পেয়ে গেলাম, সিও পেয়ে গেলাম, তাই না? আমাদের কি করতে বলছিল? আমাদের বলছিল সি বাদ বি, সি বাদ বি। সুতরাং সি বাদ বি, তাহলে তোমাকে সি আগে লিখতে হবে। 3 4 5 বাদ বি কত? বির ভিতর আছে 4,5। তাহলে বাদ দেওয়ার নিয়ম তো আমরা শিখছি, যেগুলো মিল আছে সেগুলাই বাদ দিতে হবে। তার মানে 4 আর 5 বাদ দিতে হবে, বাকি থাকবে 3 নিয়ার সেট। এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে আশা করি খ নম্বরের দ্বিতীয় অংশটুকু তোমরা বুঝতে পারছো। তারপর দেখো তো তৃতীয় অংশে কি বলছে? আমাদের বলছে বি ক্রস সি পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি। একটা একটা করে আমরা বের করব। বি ক্রস সি, বির সাথে সির কার্তেশীয় গুণজ, বি ক্রস সি। বি কত সি কত দেখো, এই যে বির ভিতর আছে 4 5, সির ভিতর আছে 3 4 5। বির ভিতর 4 5, সির ভিতর 3 4 5। তাহলে গ নম্বরে তো দুইটা অংশ। আমাদের প্রথম অংশে কি দরকার? বি ক্রস সি। বির ভিতর কি আছে? 4,5। সির ভিতর কি আছে? 3,4,5। এখন কার্তেশীয় গুণ করলে তো আমরা জানি ক্রমজোড় তৈরি হয়, তাই না? 4 এর সাথে 3, 4 এর সাথে 4, 4 এর সাথে 5। তাহলে তুমি যদি এগুলো লিখো তাহলে তোমাকে লিখতে হবে 4,3, 4,4, 4,5। 4 এর সাথে সবগুলো নেওয়া হইলো, তারপর কিন্তু 5 এর সাথে নিতে হবে। তাহলে তুমি লিখতে পারবা 5,3, 5,4, আরেকটা কি 5,5। তাইলে কিন্তু তোমার প্রথমটা হয়ে গেছে। বি এবং সির মধ্যে কার্তেশীয় গুণজ। বি সেট লিখলাম, গুণ চিহ্ন, সি সেট লিখলাম। তারপরে বি কে প্রথমে রাইখা সি কে পরে রাইখা যতগুলো ক্রমজোড় বানাইতে পারবা সেটাই কিন্তু বি ক্রস সির মধ্যে আসবে। এরপরে দেখো গ নম্বরের আরেকটা অংশ আছে, সেটা কি? পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি। এর ভিতর কি কি ছিল? ওই যে 2 থেকে 7 পর্যন্ত, 2 থেকে 7 পর্যন্ত এর ভিতর ছিল, 2 থেকে 7 পর্যন্ত এর ভিতর ছিল, 2 থেকে 7 পর্যন্ত। তাহলে আবার দেখো এর ভিতর ছিল 2 থেকে 7 পর্যন্ত, 2 3 4 5 6 7। এ ইন্টারসেকশন সি, সি তো এখানে আছে 3 4 5, তাই না? সুতরাং এ ইন্টারসেকশন সি কি হবে? একবার লিখে ফেললে হবে। এত একদম পাশে লিখে লিখে করার মতো বয়স এবং সময় তোমাদের নাই, ভুলতো না। একদম পরিপাটি লিখলে একটু ভালো। 3 4 5, 3 4 5। ইন্টারসেকশন মানে শুধু কমনগুলা 3 4 5। এখন তোমাকে কি করতে হবে? পাওয়ার সেট। পাওয়ার সেট একবার লিখে ফেলো। একটা লিখতে পারো এত উপসেটগুলো হচ্ছে অমুক তমুক, আরেকটা একবার লিখে ফেললেই হবে। তুমি তোর ভুল লিখতেছো না? ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজের জন্য আসলে কখনো বোর্ড পরীক্ষায় নাম্বার কাটে না। ওকে, তাহলে পাওয়ার সেটে কি হবে? যতগুলো উপসেট আছে সবগুলো নিয়ে যে বড় একটা সেট। তাহলে আমরা তো জানি ফাঁকা সেট যে কোনো সেটের একটা উপসেট। তারপর একটা একটা করে নিবা। একটা একটা করে নিলে কি 3 আসবে, 4 আসবে, 5 আসবে। তারপর দুইটা দুইটা করে নিবা। 3 এর সাথে 4, 3 এর সাথে 5, 4 এর সাথে 5। ঠিক আছে? প্রথমটার সাথে পরেরগুলা, পরেরটার সাথে পরেরগুলো, এভাবে নিলেই সব চলে আসবে। 3 এর সাথে নিলে তুমি 4, 3 এর সাথে নিলা 5। তারপরে কি করবে? এই যে 3 এর সাথে 4, 3 এর সাথে 5, শেষ। 3 এর সাথে নেওয়া শেষ। 4 এর সাথে 5, তাহলে তোমার নিতে হবে আরেকটা 4 এর সাথে 5। তাহলে দুইটা দুইটা করে এই 3 ভাবেই নেওয়া যায়। ভালো করে চেক করতে হবে। পর উপাদান সংখ্যা দিয়ে তুমি চেক করে দেখতে পারো যে তোমার ভুল হয়েছে কিনা। আরেকটা কি 3টা 3টা করে একভাবেই 3 4 5, 3 4 5। তাইলে এগুলা সবগুলা হচ্ছে উপসেট, তাদেরকে অতিরিক্ত একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি। তাহলে আমাদের এখানে দ্বিতীয় অংশটা শেষ হয়ে গেল। তাহলে আমাদের এখানে ভিতরে দেখো তো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখানে কয়টা? 3টা। 2 কিউব মানে 8। আমরা তো উপাদান সংখ্যার একটা সূত্র জানি, তাই না? একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয়,
পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, ওইভাবে চেক করে মিলিয়ে দেখবা তোমার সবগুলো বের করা হয়েছে কিনা। তাহলে আশা করি সবাই এটাও পারবে। এরপর দেখো আমরা 22 নম্বর অঙ্কটা সলভ করব। এখানে আমাদের কি আছে বলছে, ভ্যান চিত্রটি লক্ষ্য করি। পাশে একটা ভ্যান চিত্র দিয়ে দিছে, তাই না? বলছে এটা লক্ষ্য করো। হ্যাঁ, আমরা লক্ষ্য করলাম। তারপর ক নম্বরে কি বলছে, বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই যে আমাদেরকে যে বি সেট দিয়ে দিচ্ছে এখানে, আমরা তো জানি ভ্যান চিত্রের ভিতর যে বৃত্ত, এইগুলো দ্বারা আলাদা আলাদাভাবে সেট নির্দেশ করে। এই বৃত্তেরগুলা নিয়ে এ সেট, এই বৃত্তেরগুলা নিয়ে বি সেট, আর এই বৃত্তেরগুলা নিয়ে সি সেট। তাহলে ক নম্বরে কি বলছে, ক নম্বরে বলছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে লিখো, ভ্যান চিত্রে তুমি কি দেখতে পাচ্ছ বলো তো? ভ্যান চিত্র হইতে বির ভিতরে কি কি সংখ্যা আছে? বির ভিতরে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, তাই না? তাহলে বির ভিতর তোমার লিখতে হবে 2, 3, 5, 7। এগুলো বির ভিতরে। এই যে বি যে বৃত্ত, ওর ভিতরে যেগুলো আছে সেগুলোই হবে বি সেটের উপাদান। এখন এটা তো আমরা তালিকা পদ্ধতিতে লিখছি। ওরা কিভাবে বলছে? ওদের বলছে সেট গঠন পদ্ধতিতে। এখন তুমি যদি ভালো করে তাকাও, জোড়গুলা না, এগুলা কিন্তু স্বাভাবিক সংখ্যা, সেই জন্য বিভিন্ন প্রকার সংখ্যা তোমাদেরকে ভালো করে চিনতে হবে। সংখ্যায় যদি না চিনো এগুলো স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যা, এগুলো বুঝবা কিভাবে, তাই না? সংখ্যাগুলো আমরা চিনতেছি, এগুলো স্বাভাবিক সংখ্যা। ওকে, এরপরে দেখো এগুলো জোড়ও না বিজোড়ও না, জোড় বিজোড় মিক্সড আছে। আবার ভালো করে যদি তাকাও, মৌলিক সংখ্যা এগুলা দেখো, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। তাহলে আমরা তো এগুলো সবগুলো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে তুমি লিখতে পারবে ওই রকম এক্স যে এক্স কি স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে আছে। স্বাভাবিক সংখ্যার সেটে এখানে যদি ডাবল দাগ দিয়ে দাও তাহলে একদম সবচেয়ে পারফেক্টলি লেখা। এবং কি এক্স মৌলিক, এগুলো কি মৌলিক, এবং এক্স মৌলিক, এবং এক্স কি মৌলিক। এরপর এবং দিয়েও লিখতে পারো, কমা দিয়েও লিখতে পারো, দুইভাবে লেখা যায়। এবং দুইবার হইলেও সমস্যা নেই। তোমাদের আগের যে বইয়ের যে কোশ্চেনটা ছিল ওইখানে ভেতরে এই যে সেটের ভিতরে কমা এবং কি নির্দেশ করে, এবং আবার দিতে পারো, তাতে সমস্যা নাই। এগুলো কত থেকে কত? 2 থেকে 7 পর্যন্ত, তাই না? তাহলে 2 থেকে শুরু কইরা 7 পর্যন্ত। তাহলে দেখো তো, x belongs to n মানে এক স্বাভাবিক সংখ্যা, তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোর মধ্যে থেকে হবে। মৌলিক তার মানে তোমার এক মৌলিক না, মৌলিক শুরুই 2 দিয়া, 2, 3, 5, 7 এগুলো আসবে। 7-এর পরে 11 আসার কথা, কিন্তু তুমি যখন বাউন্ডারি দিয়ে দিবা যে 7-এর সমান বা ছোট, তাহলে 7-এর পরেগুলো আর আসবে না। তাহলে আমরা সবাই ক নাম্বারটা বুঝতে পারছি। খ নাম্বারে কি বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, তার মানে এ বি সি লাগবে, ঠিক আছে? তাহলে উদ্দীপকটা যদি ভালো করে দেখে নাও, এর ভিতর কি আছে, 1, 2, 3, 4, এর ভিতর 1, 2, 3, 4, তাই না? তাহলে খ নাম্বারটা যদি আমরা করি, খ নাম্বার ভেন চিত্র হতে এ সেটের মধ্যে কি আছে, 1, 2, 3, 4। বি সেট তো মাত্র আমরা লিখলাম, তাই না? বি সেটের ভিতরে কি আছে, 2, 3, 5, 7। তারপর সি সেটের ভিতরে কি কি আছে? সি সেটের ভিতরে আছে কিন্তু 3, 4, 5, 6, 3, 4, 5, 6, 3, 4, 5, 6। আমাদের জন্য কি দরকার, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমাদের লাগবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটার জন্য তোমার আগে বি ইন্টারসেকশন সিটা বের করে নিতে হবে, তাই না? এখানে তো একটা যৌগিক সেট, এই দুইটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজটা যদি আগে করো তাহলে দেখো, সুতরাং বি ইন্টারসেকশন সি কি, বি পাশে সি লিখেও করতে পারো, ডাইরেক্টও করে ফেললে হবে। বি ইন্টারসেকশন সি বলো কি আসবে,
পরীক্ষার মধ্যে তোমার এত সময় নেই আবিজাবি লেখা লিখতে, তুমি লিখা যদি রিভিশন টিভিশন দিয়ে নিখুঁত করতে পারো সেই ক্ষেত্রে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। বি ইন্টারসেকশন সি, বি এবং সির মধ্যে কি কি আছে? 3 আছে, 3 আছে, আমাদের কি 5 আছে, 5 আছে, আর কি আছে? 3 এবং 5, 2, 7, এগুলার মিল নাই। 3,5, 3,5। তারপর দেখো এ কত? 1 2 3 4, সাথে কি ইউনিয়ন করতে হবে কাকে? বি ইন্টারসেকশন সি, সেটা কত? 3,5। তাহলে দেখো দুইটার মধ্যে যদি ইউনিয়ন করো তাহলে 1 2 3 4 তো এখানে আসছে, এই 3 2 জায়গাতে আছে, একবার লিখলে হবে, সাথে 5 আসবে। 1 2 3 4 5। তাহলে আমাদের কিন্তু বাম পাশে যেটা প্রমাণে সেটা কিন্তু শেষ। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আর কি দরকার? এ পাশে দরকার কিন্তু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন বি দরকার, এ ইউনিয়ন সি দরকার, এ ইউনিয়ন বি দরকার, এ ইউনিয়ন সি দরকার। আবার এ ইউনিয়ন বি দরকার, এ ইউনিয়ন বি দরকার, এবং এ ইউনিয়ন সিও দরকার। এ ইউনিয়ন বি মানে কি? এই দুইটার মধ্যে ইউনিয়ন করা, তাই না? দুইটার মধ্যে যদি ইউনিয়ন করে 1 2 3 4 5 7, 1 2 3 4 5 7। আর এ ইউনিয়ন সি কি? এর সাথে সি, মানে এটার সাথে এইগুলোর ইউনিয়ন নিতে হবে। তাহলে 1 2 3 4 মানে 3 4 চলে আসছে 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তোমাদের লাগবে কি? লাগবে কিন্তু এই দুইটার মধ্যে ইন্টারসেকশন, তাই না? আমাদের লাগবে কি? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি করলে কত আসবে? এই দুইটার মধ্যে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? যেগুলা মিল আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, এগুলো শুধু মিল আছে। তাহলে এই জায়গায় আমাদের কি লিখতে হবে? 1, 2, 3, 4, 5। তাহলে দেখো এই যে এই জিনিসটা আর এই জিনিসটা সমান দেখাইতে বলছে, তাই না? তাহলে দেখো এই যে এটার মধ্যে যা যা পাইলাম এখানে তো আছে 1 2 3 4 5, এটার মধ্যে তাই পাইলাম। সুতরাং আমরা লিখতে পারবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কি? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে, প্রমাণিত। দেখাইতে বলে লিখবা দেখানো হলো। সত্যতা যাচাই করতে বলছে, তাহলে এত সত্যতা যাচাই করা হলো। উপাদানগুলো দিয়া সত্যতা যাচাই করা হলো, ঠিক আছে? তাহলে বেঞ্চিত্রে এর বৃত্তের ভিতরে যেগুলো সেগুলো এ সেটের উপাদান, বির বৃত্তের ভিতরে যেগুলো সেগুলো বি সেটের উপাদান, সি বৃত্তের ভিতরে গুলো সি সেটের উপাদান। তারপর বি ইন্টারসেকশন সি বের করলাম, এর সাথে বি ইন্টারসেকশন সি ইউনিয়ন বের করলাম, ডান পাশের জন্য যা যা দরকার বের করলাম, দেখলাম যে বাম পাশেরটা ডান পাশেরটা সমান, তার মানে সত্যতা যাচাই করা শেষ। গ নাম্বারটাতে এস অন্যটা কিভাবে গঠিত হয়েছে? বি ইউনিয়ন সি, সেটার আবার পূরক আছে, সাথে এর কার্তেশীয় গুণ করতে হবে। তারপর বলছে ডোম এস নির্ণয় করো। তাহলে আমাদের ফার্স্টে বি ইউনিয়ন সি বের করব, সেটার পূরক সেট নিব। বি ইউনিয়ন সি, আমাদের বির মধ্যে কি আছে? 2 3 5 7, সির মধ্যে 3 4 5 6, 2 3 5 7, 3 4 5 6। সির মধ্যে আছে 3 4 5 6। তাইলে দেখো তোমাদের বি ইউনিয়ন সি কি আসবে? বি ইউনিয়ন সি আসবে, সবগুলো আসবে, তাই না? বি ইউনিয়ন সি আমাদের আসবে কিন্তু 2 3 4 5 6 7। বি ইউনিয়ন সি আসবে 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7। তারপর এটার পূরক সেট কি আসবে বা কমপ্লিমেন্ট কি আসবে? বি ইউনিয়ন সি
কমপ্লিমেন্ট, সেটা কি ইউ মাইনাস বি ইউনিয়ন সি। ইউ মানে আমাদের সার্বিক সেট। সার্বিক সেটটা কি ছিল আমাদের কি মনে আছে? সার্বিক সেটটা কি ছিল? সার্বিক সেট হচ্ছে সবগুলা নিয়ে যেটা, বুঝছো? এখানে আমাদের সবগুলা নিয়ে যেটা 1 2 3 4 5 6 7। সার্বিক সেটটা কিভাবে? এখানে যতগুলো আছে, ওই যে 8ও আছে, কারণ এই আয়তক্ষেত্রের ভিতরে যতগুলো আছে 1 2 3 4 5 6 7 8। সার্বিক সেট হবে 1 2 3 4 5 6 7 8। সার্বিক সেট হবে 1 2 3 4 5 6 7 8 বিয়োগ কি বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সির মধ্যে কি আছে? 2 3 4 5 6 7। 2 3 4 5 6 7। পরে তুমি যদি বাদ দাও, বাদ দিলে বলো কি কি থাকে? 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, 1,8 1,8 থাকে কিন্তু আমাদের এটার মধ্যে। ওকে, বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট বা প্রোডাক্ট সেট বের করলাম। সাথে কি করতে হবে? এ সেটের কার্তেশীয় গুণজ, তারপর ডোম এস। এ সেটের কার্তেশীয় গুণজ। এ সেটের মধ্যে কি কি আছে? আমাদের এ সেটের মধ্যে আছে 1 2 3 4। এ সেটের মধ্যে আছে 1 2 3 4 এবং এ সেটের মধ্যে কি কি আছে? 1 2 3 4। তাইলে এই দুইটার মধ্যে যদি কার্তেশীয় গুণ করো, কার্তেশীয় গুণ যদি করো বি ইউনিয়ন সি কমপ্লিমেন্টের সাথে এ সেটের কার্তেশীয় গুণ, তার মানে কি 1,8 এর সাথে 1 2 3 4 এগুলোর কার্তেশীয় গুণজ করতে হবে। কার্তেশীয় গুণজ করলে 1 এর সাথে সবগুলো নিয়ে ক্রমজোড়, 8 এর সাথে এগুলো নিয়ে একটা একটা করে ক্রমজোড়। তার মানে তোমার কি আসবে? 1,1 1,2 1,3 তারপরে 1,4। এটা গেল 1 এর সাথে একটা একটা করে নিয়ে ক্রমজোড়। পরে 8 এর সাথে 8,1 8,2 8,3 আর একটা কি হবে 8,4। তাহলে আমাদের কিন্তু এইটাই কিন্তু এস, বুঝছো? এস এর পরিচয়টা কি ছিল? এই যে এই কার্তেশীয় গুণ করে যেটা পাইছে সেটাই কিন্তু আমাদের এস ছিল, সেটা আমাদের এস ছিল। তাইলে এইটাই কিন্তু এস, এইটাই কিন্তু আমাদের এস, বুঝছো? এই দুইটা কার্তেশীয় গুণ সমানটাই কিন্তু এস ডাইরেক্ট লিখে দেওয়া আছে, তাহলে এইটাই আমাদের এস। বলছে কি ডোম এস বের করতে, এস অন্য এটা ডোমেন বের করতে। ডোমেন মানে কি? প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট। প্রথম উপাদানগুলো কি 1 1 1, 4 বার 1 লেখা আর 1 বার 1 লেখা, সেটের ভিতরে একই কথা। পরেরটা আছে 8, তার মানে আমাদের হবে কিন্তু 1,8। এইটাই কিন্তু গ নংটার আনসার। তাহলে আশা করি পুরো সিকিউটাই বুঝতে পারছো। এরপর দেখো আমরা আরেকটা প্রশ্ন সলভ করব, সেটা হচ্ছে আমাদের 23 নাম্বারটা। এখানে একটা সৃজনশীল দিয়ে দিছে, ঠিক আছে? আমাদের উদ্দীপকে দিয়ে দিছে y সমান f of x সমান 4x - 7/2x - 4 একটা ফাংশন। y সমানও বলতে পারো, f of x এর সমান বলতে পারো। আচ্ছা, ক নম্বরে বলছে এই f of -1/2 সেটার মান বের করতে। খ নং গ নং আমরা পরে যে একটা একটা করে সলভ করি। তাহলে আমাদের ক নংটার সলিউশন কি হবে? f of -1/2 তার মানে কি? আমাদের তো দিয়ে দিছে f of x, বাট এখানে চাইছে f of -1/2। তাহলে আমাদের কি করতে হবে? x এর পরিবর্তে -1/2 বসাইতে হবে, তাই না? এখানে যদি একটা মানুষ থাকতো x এর পরিবর্তে আমাদের মানুষ বসাইতে হইতো। এখানে যদি বাংলাদেশ থাকতো x এর পরিবর্তে আমাদের বাংলাদেশ বসাইতে হইতো। যাই হোক, বাংলাদেশ পুরোটা বসাইতে বলে নাই, -1/2। তার মানে এই যে এখানে 4 ইন্টু যে x এর পরিবর্তে -1/2, তারপরে কি -7, নিচে এই যে 2 ইন্টু যে x, সেই x এর পরিবর্তে -1/2, পরে আছে কি -4। এখন যদি একটু ক্যালকুলেশন করো, এই যে 2 এর সাথে কিন্তু 4 কাটাকাটি যাবে, একটা 2 থাকবে। এই কাটাকাটি আমি দেখাচ্ছি না, 2 এর সাথে 4 কাটা গেলে এখানে একটা 2 থাকে, 2 দিয়ে -1 কে গুণ করলে -2, সাথে দ্বিতীয় পদে আছে কি -7,
নিচেও কিন্তু একদম পুরোটাই 2 2 কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে -1, সাথে আছে -4। তার মানে আমাদের কি হইল, এখানে কিন্তু -9, নিচে হচ্ছে -5, মাইনাস মাইনাস কাটা, তাতে আমাদের হচ্ছে কি 9/5। তাহলে আশা করি ক নাম্বারটা সবাই বুঝতে পারছো। f of x দিয়ে দিচ্ছে f of -12, x এর পরিবর্তে আমরা -12 বসাইলাম, তারপর সরল করলাম, কাটাকাটি গেল, সরল, অনেক সহজ একটা অঙ্ক, এটা আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে দেখো খ নাম্বারটাতে কি বলছে, আমি এখানেই করে ফেলতেছি। এরকম একটা রাশি, এটার মান বের করতে হবে। তাহলে আমরা রাশিটাকে লিখে নিই। রাশিটা কি, ফাংশন অফ x প্লাস 2, নিচে কি ফাংশন অফ x -1। তাহলে দেখো আমাদের লবে আছে কি ফাংশন অফ x, ফাংশন অফ x আছে মানে কি একদম আস্ত f অফ x বসায় দিতে হবে। আস্ত f অফ x মানে কি, যে একদম আস্ত এইটা, তাই না? f অফ x এর সমান এইটা না, একদম লবে এবং হরে এটাকে ধইরে আইনা f অফ x এর পরিবর্তে বসায় ফেলবা। তাহলে f অফ x এর পরিবর্তে আমরা কি বসাবো, 4x - 7 বাই 2x - 4। এখানে আমরা লিখব 4x - 7 বাই 2x - 4, পরের সাথে যোগ আছে কি 2, নিচেও কিন্তু বসাবো 4x - 7 বাই 2x - 4, নিচে এখানে সাথে -1 আছে। এখন আমরা কড়া কইরা বড় দেখে একটা লসাগু করব। লবে লসাগু, হরে লসাগু। আশা করি লসাগু বুঝতে পারবে, তেমন কঠিন না। এখানে তো ভগ্নাংশ, এখানে তো শুধু সংখ্যা, 2 মানে তুমি 2/1 চিন্তা করবা, তাইলে আমাদের লসাগু হবে কিন্তু 2x - 4। উপরে কি 4x - 7, লসাগু যেহেতু এইটা, নিচে যেহেতু 1, পুরো লসাগুর তাই হর দ্বারা ভাগ করলে পুরো লসাগুটাই থেকে যাবে। তার মানে আমাদের লিখতে হবে +2 × 2x - 4, এরকম হইল। ওকে, নিচে লসাগু হবে আমাদের কি 2x - 4, উপরে কি হবে এখানে 4x - 7ই থাকবে, -1 × আমাদের লিখতে হবে 2x - 4। এই সরল আশা করি সবাই বুঝতে পারবে। এখন 4 তলা ভগ্নাংশ, তাহলে এটাকে যদি তুমি সরল করো, একদম যে বড় দাগ, বড় দাগের উপরেরটা লিখবো গুণ চিহ্ন দিয়া, বড় দাগের নিচেরটাকে উল্টায় লিখবো। বড় দাগের উপরে কি আছে দেখো, এখানে আমাদের আছে কিন্তু 4x - 7 প্লাস 4x - 8, ঠিক আছে? 4x - 7, 2 দুগুণে 4, 4x - 8। নিচে কি, নিচে কিন্তু 2x - 4, আর এটা উল্টায় গেলে এটা চলে যাবে উপরে 2x - 4, আর নিচে হবে কি আমাদের 4x - 7 - 2x + 4। এখন আমাদের কিন্তু কাটাকাটি করা যায়। আমি যদি কাটাকাটি করি, দেখো এই জিনিস আর এই জিনিস সেম না, উপরে নিচে এটা এটা বাদ দিতে পারো, আর কিছু বাদ হয়তো এভাবে সরাসরি যায় না। তাহলে উপরে থাকে কি 4টা 4টা 8টা x - 15, এখানে থাকে কি দেখো 4x - 2x, 4x - 2x মানে 2x, আর মাইনাসের 7 প্লাসের 4, তার মানে আমাদের নিচে থাকে 2x - 3। তাহলে আশা করি সবাই ক্যালকুলেশন বুঝতে পারছো। জাস্ট যে রাশিটা দিয়ে দিচ্ছে, আস্ত f of x বসাইলাম, নিচে আস্ত f of x বসাইলাম, ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে করতে হয়। তাহলে আমরা লসাগু টসাগু করলাম, তারপর ভগ্নাংশ 4 তলা ভগ্নাংশকে সরল করলাম, কাটাকাটি হইল, তাতে আমাদের এই ম্যাথটার খ অংশটা মিলে গেল। আশা করি সবাই খ নাম্বার অংশটা বুঝতে পারছো। এরপরে গ নাম্বার কি বলছে, গ নাম্বার আমাদেরকে বলছে দেখাও যে ফাংশন অফ y সমান x। ফাংশন অফ y সমান কি দেখাইতে বলছে, x দেখাইতে বলছে। আমাদের কিন্তু এরকম আছে y সমান f of x সমান 4x - 7/2x - 4। এই উদ্দীপকটাই ব্যবহার কইরা f of y সমান আমাদেরকে x দেখাইতে হবে। তাহলে যদি গ নাম্বারটা আমরা করি, গ নাম্বারটা কি করতে হবে, আমাদের কি জানি দেওয়া ছিল, আমাদের কিন্তু দেওয়া আছে y সমান f of x সমান 4x - 7/2x - 4, ঠিক আছে? y সমান f of x সমান 4x - 7/2x - 4, আমাদের দেখাইতে হবে f of y সমান x।
দেখাতে হবে f of y সমান x। তাহলে f of y মানে বাম পাশেরটা আমরা f of y দিয়ে শুরু করি, f of y দিয়ে শুরু করি বা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। f of y মানে কি, এই যে এখানে যা তোমাদের x আছে, এই x এর পরিবর্তে y বসাইতে হবে, x এর পরিবর্তে y বসাইতে হবে, x এর পরিবর্তে y বসাইতে হবে। তাহলে x এর পরিবর্তে যদি তুমি y বসাও তাহলে তোমাকে লিখতে হবে কিন্তু 4y - 7 নিচে হবে 2y - 4। এখন তুমি বুদ্ধি কইরা y এর মান আবার কিন্তু তুমি y এর মান হিসেবেও এটা ব্যবহার করতে পারবা, y এর মান হিসেবে এটা ব্যবহার করতে পারবা, কারণ এইটা সমান এইটা সমান এইটা, তার মানে y সমান এইটা, f of x সমান এইটা, y সমান শেষেরটা লিখতে পারবা। এই যেখানে যে y আছে এই y গুলার মান বুদ্ধি কইরা আমি যেটাকে দাগ দিছি y এর পরিবর্তে এটা বসাই ফেলো। 4 ইনটু ওইটা কত, 4x - 7/2x - 4 বিয়োগ আছে কত 7। ঠিক আছে, এই যে y এর পরিবর্তে তো এটা লেখা যাইত, তাই না? তাহলে নিচে কি 2 ইনটু আমাদের y এর পরিবর্তে মান কত 4x - 7/2x - 4, লাস্টে আছে কি -4। এখন যদি লসাগু করো তাইলে কিন্তু হয়ে যাবে, উপরে লসাগু কত 2x - 4, আর এখানে কি হবে 4 ইনটু 4x - 7 -7 ইনটু 2x - 4। দাগের নিচে কি সেখানে আমাদের লসাগু 2x - 4, তাহলে আমরা লিখব 2 ইনটু 4x - 7 -4 ইনটু লসাগু বুঝতে পারবে, তাই না? লসাগু বুঝতে পারবে। এখন আমরা দাগের উপরেরটাকে লিখতেছি, দাগের উপরে যদি গুণ করে দাও, দাগের উপরে মানে এই দাগের উপরের গুলো, তাহলে তোমার 4 4 16x -28, আর এই জায়গায় -14x প্লাস 4 7 28, এখানে আসে +28, নিচে কি 2x - 4, তারপর যদি গুণ চিহ্ন দাও এটা উল্টায় লিখতে হবে, 2x - 4 নিচে 2x - 4 এখন উপরে চলে যাবে, উপরেরটা লিখলাম গুণ চিহ্ন দিয়ে নিচেরটাকে উল্টায়, এই জায়গায় কত 8x - 14, 8x - 14 -8x + 16। তারপর যদি এইদিকে দেখাও, এদিকে যদি দেখাও আমাদের কিন্তু এখানে কাটাকাটি যায়, প্রচুর কাটাকাটি যায়, এটা পুরোপুরি বাদ, তাই না? এটা সেম জিনিস, এখানে 28 বাদ, এখানে 8x বাদ, তাহলে আমাদের থাকে কি, উপরে থাকে 16x - 14x মানে কি 2x, নিচে থাকে কি এটা তো সব কাটা 16 - 14 মানে 2x/2, যাকে সরল করলে x হয়। কোনটা সমান ক্যালকুলেশন করতেছিলাম, ওই যে f of y সমান, তাহলে আমরা লিখতে পারি সুতরাং f of y সমান x, এটা আমাদেরকে দেখাইতে বলছে, তাইলে দেখানো হলো। অনেক ইম্পর্টেন্ট এবং সহজ একটা অঙ্ক। আমাদের y সমান f of x সমান এটা দিয়ে দিছে, যা দেখাইতে হবে সেটার বাম পক্ষ দ্বারা স্টার্ট করলাম, f of y মানে x এর পরিবর্তে y, y এর মান আবার লাস্টেরটা সরাসরি বসিয়ে দিলাম। আরো অনেকভাবে করা যায় কিন্তু আমার কাছে মনে হয় এটাই সহজ। লসাগু এবং কাটাকাটি তো তোমরা পারবেই, তাহলে আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো। এরপর দেখো আমরা বই থেকে 19 নম্বর কোশ্চেনটা সলভ করব। এটার মধ্যে কি বলছে, আমাদেরকে বলছে ছক কাগজে এত 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 বিন্দুগুলা স্থাপন করো। এর মধ্যে দেখো দুইটা বিন্দুতে ভুজ কোটি, দুইটাই পূর্ণ সংখ্যাতে আছে, আরেকটাতে কিন্তু আমাদের ভগ্নাংশ আছে। তাহলে সেই ক্ষেত্রে কি করলে তোমার সবচেয়ে ভালো হবে, যেহেতু ভগ্নাংশ আছে, হরে কত কত আছে দেখো 2 আর 6, তাহলে তুমি 2 এবং 6 এর লসাগু, 2 এবং 6 এর লসাগু কত, 2 এবং 6 এর লসাগু 6, তাহলে তুমি যদি ক্ষুদ্রতম বর্গের 6 বাহু সমান 1 একক ধরো, তাইলে তোমার লেখচিত্র অঙ্কন বা বিন্দুগুলো বসানো সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ থাকলে হরে যেগুলা থাকে তাদের লসাগু সমান 1 একক ধরে নিব। তাহলে আমরা এই কাজটা করি, দেখো এটা সলিউশনটা কি হবে। ফার্স্টে আমাদের কাজ হচ্ছে স্কেল নির্ধারণ। ফার্স্টে কাজ কি, স্কেল নির্ধারণ। স্কেল নির্ধারণ কি করব, উভয় অক্ষে একই রকম নিব, x অক্ষ y অক্ষ, উভয় অক্ষে, কথাটা লিখো
উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের ছয় বাহুর দৈর্ঘ্য। ছয় বাহুর দৈর্ঘ্য সমান কি নিচ্ছি আমরা? 1 একক, মানে 1 একক সমান 6 বাহুর দৈর্ঘ্য নিচ্ছি। তাহলে বলো তো, আচ্ছা এখানে আমি গ্রাফ পেপারে দেখো ওয়াই অক্ষ দাগ দিয়ে নিলাম, ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স অক্ষ দাগ দিয়ে নিলাম, মানে এক্স অক্ষটা ঠিক মাঝ বরাবর নাই, একটু উপরে নিচে। আমার গ্রাফ পেপারটা তো একটু ছোট, আবার ওয়াইয়ের নেগেটিভ মানে একটু বড় আছে, নিচের দিকে বেশি জায়গা দখল করবে। তোমাদের যদি বড় গ্রাফ পেপার থাকে, মাঝ বরাবর এক্স অক্ষ আর একটা মাঝ বরাবর ওয়াই অক্ষ দাগ দিয়ে নিলে সমস্যা নাই, বাট যেই বিন্দুগুলো সেগুলো যেন একটু আটে বা জায়গা নেই সেটা খেয়াল করতে হবে। তাহলে দেখো আমরা যদি এখন বিন্দুগুলো বসাই, -3, দেখো 1 এককের জন্য কিন্তু 6 বাহু, তাহলে তোমার 3 এর জন্য যাইতে হবে কত? 18 বাহু, তাই না? তাহলে x এর মান -3, তার মানে নেগেটিভ দিকে আমার যাইতে হবে 18 বাহু। নেগেটিভ দিকে আমি যদি 18 বাহু যাই তাহলে কোথায় পৌঁছাবো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, আমি এখানে এসে পৌঁছাইছি। তারপরে উপরে কত উঠতে হবে? উপরে কিন্তু 1 মানে 6 বাহু, তাহলে 18টা যাওয়ার পরে আমার কিন্তু যাইতে হবে 6টা, 1 2 3 4 5 6। এই জায়গার বিন্দুটা কিন্তু আমি হচ্ছে এইদিকে আসছি 18টা, 1 এর জন্য যেহেতু -1 এর জন্য যেহেতু 6, আমার 3 এর জন্য যাইতে হবে 18টা, তারপরে 1 এর জন্য আবার 6টা উপরে উঠতে হয়েছে। তাহলে এই জায়গায় এসে কোথায় পৌঁছাইছি? -3,1 বিন্দুতে। তারপরটা দেখো 0, -5, x এর মান 0, x এর মান 0 কিন্তু মূল বিন্দুতে x এর মান 0, তার মানে y এর মান কত? -5। তাহলে 5 এর জন্য কিন্তু আমার যাইতে হবে 5 6 30 বাহু, আর যেহেতু y এর মান নেগেটিভ, নিচের দিকে 30 বাহু, বুঝছো? নিচের দিকে 30, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই যে এই জায়গায় এসে পৌঁছাইছি। যাই হোক, এখানে তো বোর্ডে আর বিশাল বড় গ্রাফ পেপার নেওয়া সম্ভব না, সেই জন্য আমি একটা ছোট গ্রাফ পেপার, তাও সাইডে চলে গেছে কাটাই। তোমরা বিশাল বড় একটা গ্রাফ পেপার নিবা। তাহলে এই বিন্দুটা কত আমাদের? 0, -5, এই যে বিশেষভাবে যে চিহ্নিত করছি, আর এখানে একটা, এইটা কত? হাফ। আমরা কিন্তু 1 = 6 নিচ্ছি, তাহলে হাফকে যদি 6 দ্বারা গুণ করো, কাটাকাটি যে হবে 3, আর -5/6 কে যদি 6 দ্বারা গুণ করো আসবে -5, তাইলে হবে 3, মানে x এর মান হচ্ছে ধনাত্মক দিকে 3টা যাইতে হবে, আর নেগেটিভ দিকে 5টা যাইতে হবে। 3টা যদি যাও তাহলে এই জায়গায় এসে পৌঁছাবা 5টা, 1 2 3 4 5, এই যে এই বিন্দুটাতে তোমার x এর মান হচ্ছে হাফ, কিন্তু 1 এর জন্য 6 বাহু, হাফের জন্য 6 এর অর্ধেক 3 বাহু, এদিকে 3টা গেলাম, পরে এইটাকে 6 দ্বারা গুণ করলে -5 আসে, তার মানে নিচে। তাহলে আমাদের এইটা কত? হাফ, -5/6, ঠিক আছে? তাহলে আমরা একটু কথা লিখে দিই, বেশি কথা লেখা লাগবে না। নির্দিষ্ট স্কেলে বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করা হলো। বুঝতেই পারছো? ভগ্নাংশ থাকলে হরের লসাগু করে যেটা আসবে 1 একক সমান তত বাহু নিলে তোমার বিন্দুটা বসাইতে অনেক বেশি সুবিধা হবে। এরপরে দেখো 19 নাম্বার গেল। 20 নাম্বার, ছক কাগজে এই 3টা বিন্দু স্থাপন করে দেখাও যে বিন্দু 3টি একই সরলরেখায় অবস্থিত। এটা অনেক সহজ, এটা এত কিছু বিস্তারিত দেখাবো না, আমি শুধু হিন্ট দিয়ে দিচ্ছি। স্কেল নির্ধারণ কি হবে? স্কেল নির্ধারণ অনেক সহজই হবে। কি করবা? উভয় অক্ষে 1 একক সমান 1 বাহু নিবা। 1 একক সমান কি নিবা? ক্ষুদ্রতম বর্গের উল্লেখ করলে ভালো, নাইলে ক্ষুদ্রতম বর্গেরই মিন করে 1 বাহু, কারণ তোমার এখানে কোনো ভগ্নাংশ নেই, কোনো ঝামেলা নাই।
নিয়ে নাও মাঝ বরাবর x অক্ষ, নিয়ে নিবা মাঝ বরাবর y অক্ষ। তারপর এই বিন্দু বসাবো 1,2, x অক্ষ বরাবর একটা, y অক্ষ বরাবর দুইটা, উপরে উঠলে হয়ে যাবে। এখানে x এর মান মাইনাসের দিকে একটা, উপরের দিকে একটা, গেলেই হবে y এর মান। তাহলে এটা পেয়ে যাবে এটা। তিনটা বিন্দু বসাবা, স্কেল দ্বারা যোগ করবা। স্কেল দ্বারা কি করবা? যোগ করবা। তারপর দেখবা একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, যদি সঠিকভাবে বসাও অবশ্যই একই সরলরেখায় অবস্থিত। তুমি স্কেল দ্বারা যোগ করলে দেখতে পারবে একই রেখায়। তাহলে লিখে দিবা, বিন্দুগুলো স্থাপন করে স্কেল দ্বারা সংযোগ করে দেখা গেল তারা একই সরলরেখায় অবস্থিত, দেখানো হলো। তাহলে এটা অনেক সহজ 20 নাম্বার। তারপর দেখো আমরা করব হচ্ছে 24 নাম্বার। বলছে নিচের ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন করো। আগেরটা বিন্দু দিয়ে দেওয়া ছিল, আর এখানে আমাদেরকে ফাংশন দিয়ে দিচ্ছে। তাহলে এখানে দেখো 24-এর ক নাম্বারটার সলিউশন কি হবে? আমাদের ক নাম্বারটা কি দিয়ে দিচ্ছে? y সমান 3x + 5। এখন এখান থেকে যে কাজ করব দেখো, x এর কয়েকটি মানের জন্য y এর সংশ্লিষ্ট মান নির্ণয় করি। y এর সংশ্লিষ্ট মান নির্ণয় করি। তোমরা কিন্তু 9-এ আরো অনেক কঠিন কঠিন গ্রাফ আঁকে আসছো, সেই তুলনায় এটা অনেক সহজ। আমাদেরকে x এবং y এর কতগুলো মান দিয়ে বিন্দু তৈরি করতে হবে। তাহলে আমাদের এখানে আছে x লিখবো আর এখানে y। তাহলে x এর মান যদি শূন্য বসাও, y এর মান আসবে 5। x এর মান যদি 1 বসাও, y এর মান আসবে 3 একে 3 আর 5 8 আসবে। x এর মান যদি মাইনাসের বসাও, -1 যদি বসাও, তাহলে -3 + 5 তার মানে 2 আসে। তাহলে বলো তো বিন্দু কি পাচ্ছি? বিন্দু পাচ্ছি কিন্তু 0,5, 1,8 আর একটা পাচ্ছি -1,2। তারপর এই তিনটা বিন্দু বসাবো। এ বরাবর x অক্ষ, এ বরাবর y অক্ষ, এই বরাবর x অক্ষ, এই বরাবর y অক্ষ নিবা। তারপর স্কেল নির্ধারণ আগের মতোই করবা, কিন্তু কোনো ভেজাল নাই, সবই তো ফকফকা। সেই জন্য স্কেল নির্ধারণ করবা, তারপর বিন্দুগুলো বসায়া স্কেল দিয়ে যোগ করবা। সরল রেখা আসবে, কোনো স্কয়ার টেয়ার নাই। x এবং y এর পাওয়ার 1 থাকলে সেগুলো সরল রেখা আসে। x এবং y এর পাওয়ার 1 থাকলে কি আসে? সরল রেখা আসে। তাহলে বিন্দু তিনটা বসায়া স্কেল দ্বারা যোগ করলেই তুমি দেখো চিত্রটা পাওয়া যাবা। এরপরটা কি আছে? x + y = 2। খ নাম্বারটাই আমাদের আছে কিন্তু x + y = 2। এখানে তুমি যদি একটু ক্যালকুলেশন করে নাও, y সমান আসবে 2 - x। y সমান আসবে কি? 2 - x। তারপর আগেরটার মতোই এটা তোমরা নিজেরা অবশ্যই SW করবে। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এই যে অধ্যায়টা, এই অধ্যায়ে তো আর অঙ্ক নাই, আমাদের অধ্যায়টা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে 2.2 শেষ মানে সেট শেষ, সেট ও ফাংশন সবই শেষ। 2.1ও ভালো করে শেষ, 2.2ও ভালো করে শেষ। সবগুলো লেকচার যদি ভালো করে বারবার দেখো, তোমাদের সেট ও ফাংশনে আর কোনো সমস্যা থাকবে না। তারপর তোমাদের যখন আরো মাস দুয়েক যাবে, তারপর আমরা কিন্তু MCQ আরো অনেকগুলা বোর্ডের প্রশ্নের উপযোগী, স্কুলের পরীক্ষার উপযোগী সৃজনশীল সলভ করাবো। মানে তোমাদের সকল দায়িত্ব এই ক্লাসগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আমরা নিচ্ছি। তোমাদের অতিরিক্ত প্রাইভেটও পড়া লাগবে না, যদি এই ক্লাসগুলো ভালো করে দেখো, সাথে সাথে প্র্যাকটিস করো। পরীক্ষার আগে আগে তো MCQ এবং CQর উপর এবং রিভিশন ক্লাস তো আলাদাভাবে নেওয়াই হবে। তাহলে তোমার দায়িত্ব যথাযথভাবে প্র্যাকটিস করা। তাহলে পরবর্তী আরেকটা লেকচারে আবার দেখা হবে ইনশাআল্লাহ।